শুনুন, আজকে একটা কথা শুনলাম। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন এই যুদ্ধ কলকাতা পর্যন্ত নিয়ে যাব। আমি প্রথমে ভাবছিলাম এটা কোনো স্ট্যান্ড আপ কমেডি শো, কিন্তু না, এটা সত্যিকারের অফিসিয়াল স্টেটমেন্ট। ভাই, যে দেশে পেট্রোল নেই, ঘরে খাবার নেই, নিজের লোকেরাই বন্দুক তুলেছে, সেই দেশ কলকাতায় আসবে। ঠিক আছে, হাসি না হয় পরে হবে, আগে দেখি পাকিস্তান আসলে পারবে কতটুকু। উত্তরটা জানলে আপনার পেটে খিল ধরে যাবে। ঠিক আছে, ধরে নিলাম পাকিস্তান সত্যি বেরিয়ে পড়লো, তাহলে ম্যাপটা খুলুন। পাকিস্তান আছে পশ্চিমে আর কলকাতা আছে একদম পূর্ব দিকে, মাঝখানে মাত্র 2000 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড। তো আসার পথ কটা? পথ নাম্বার 1 স্থলপথ। রাজস্থান বা পাঞ্জাব পেরিয়ে আসো, কিন্তু সেখানে ভারতীয় সেনা দাঁড়িয়ে আছে লাইনে লাইনে, ট্যাঙ্ক নিয়ে, ওয়েলকাম পার্টি রেডি। পথ নাম্বার 2 নৌপথ। পুরো ভারত ঘুরে দক্ষিণ উপকূল পার করে বঙ্গোপসাগর হয়ে আসো। ইন্টারেস্টিং প্ল্যান, শুধু একটু সমস্যা, পাকিস্তানের নৌবাহিনী জাহাজগুলো এখন বন্দরেই মরচে ধরছে, তেলের পয়সাও নেই। তাই পথ নাম্বার 3, এবং এটা সবচেয়ে ক্রিয়েটিভ প্ল্যান, বাংলাদেশের মাটি ব্যবহার করো। আইএসআই এই কাজটাই করার চেষ্টা করছিল, জঙ্গি লঞ্চ প্যাড বাংলাদেশ হয়ে সরাসরি কলকাতায় আঘাত। কিন্তু ভারত কি ঘুমাচ্ছিল? ভারতের প্রথম চাল সামরিক নয়, কূটনৈতিক। জয়শঙ্করের টিম তারেক রহমানকে ডেকে পাঠালো দিল্লিতে। বার্তাটা কি ছিল? ভদ্র ভাষায় কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, তারেক ভাই শান্তিতে থাকুন, আমরা বন্ধু, আমরা পাশে আছি, কিন্তু পাকিস্তানকে আপনার মাটি ব্যবহার করতে দিলে ইতিহাস কিন্তু আবার রিপিট হতে পারে। তারেক রহমান পাগল নন। 1971-এ পাকিস্তানের সাথে থাকলে কি হয় বাংলাদেশ সেটা নিজের রক্ত দিয়ে শিখেছে। সেই ভুল দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুবই কম, 0 বললেই হয়। এবার একটু ভেতরের কথা বলি। কলকাতা আর পশ্চিমবঙ্গের দায়িত্বে আছে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার। কলকাতার বুকে ফোর্ট উইলিয়াম, এখন নাম বিজয় দুর্গ, নামটাই বলে দিচ্ছে এখানে হেরে আসার ব্যবস্থা কিন্তু নেই। সেনাবাহিনী, বিজয় দুর্গ, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, পানাগড়ে ব্রহ্মাস্ত্র কোর, শুধু ইস্টার্ন কমান্ডেই সৈনিক 1,80,000। এর বাইরে টেরিটোরিয়াল আর্মি তো আলাদা। পাকিস্তানের পুরো ইকোনমির চেয়ে এই সংখ্যাটা অনেক বেশি নিরাপদ। এবার বায়ুসেনা ধরে নেওয়া যাক। ব্যারাকপুর আর কলাইকুণ্ডা দুটো ঘাঁটি। কলাইকুণ্ডা থেকে রাফাল উড়লে কলকাতায় পৌঁছতে সময় ওই মাত্র কয়েক মিনিট। পাকিস্তান থেকে কলকাতা আসার প্ল্যান করতে যত সময় লাগবে তার আগেই রাফেল পৌঁছে যাবে। এবার নৌবাহিনী ধরে নেওয়া যাক। হেস্টিংসে আইএনএস নেতাজি সুভাষ, হলদিয়ায় নতুন নেভাল ডিট্যাচমেন্ট। বঙ্গোপসাগরের প্রতিটি জাহাজ এখন থেকেই প্রায় পরিচালিত। এবং একটা কথা মনে রাখবেন, যখনই ভারতীয় নৌবাহিনী পুরো দমে মাঠে নেমেছে, ইতিহাসে একটা নতুন দেশ তৈরি হয়েছে। 1971 সেটার জীবন্ত প্রমাণ। এবার সবচেয়ে চমকের অংশে আসি। গত কয়েক সপ্তাহে একের পর এক এমন কিছু হয়েছে যেগুলো একসাথে রাখলে মনে হয় ভারত আগে থেকেই সব জানে। 1 এপ্রিল 2026 ইস্টার্ন কমান্ডে নতুন কমান্ডার নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল DMB কৃষ্ণা। তার বিশেষত্ব কি? 3টে বাহিনীকে একসাথে কোঅর্ডিনেট করে অপারেশন চালানো। ঠিক এই মুহূর্তে ঠিক এই মানুষটাকেই বসানো হলো। কাকতালীয় নাকি পরিকল্পিত? 30 মার্চ 2026 গার্ডেন রিচ শিপ বিল্ডার্স একসাথে 3টে যুদ্ধ জাহাজ ডেলিভারি দিল। আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস আগ্রেয়া। ভাই, 3টে একসাথে। কেউ কি বিয়ের অনুষ্ঠানের জন্য অর্ডার করেছিল নাকি? 23 এপ্রিল 2026 আইএনএস তারাগিরি কমিশন হলো। এই জাহাজে আছে ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল, শব্দের 3 গুণ গতিতে ছোটে, আঘাত করলে কিছুই অবশিষ্ট থাকে না। বলুন তো, এই মিসাইলের সামনে পাকিস্তান কি পাঠাবে? পেট্রোলের অভাবে থামা ট্যাঙ্ক। মার্চ 2026 প্রতিরক্ষা মন্ত্রণালয় 1950 কোটি টাকার অ্যাডভান্সড রেডার চুক্তি সই করল। ধনুষ আর্টিলারি গান, দেশীয় বোফোর্স প্রলয় মিসাইল, গাইডেড পিনাকা রকেট, রেঞ্জ প্রায় 120 কিলোমিটার, এবং সবশেষে ইএমপি গান। কোনো গুলি নেই, কোনো শব্দ নেই, একটা ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি বেরোয়, যে ড্রোনেই লাগে সঙ্গে সঙ্গে সেই ড্রোন বিকল মাটিতে পড়ে যায়। ড্রোন পাঠানোর প্ল্যান ছিল, সেটাও গেল। এত কিছু, এত
এত কম সময়, এটা কাকতালীয় নয়, এটা কিন্তু প্রস্তুতি। এবার একটু পাকিস্তানের দিকে তাকানো যাক, কারণ যে যুদ্ধ করতে চাইছে তার নিজের অবস্থা কতটুকু সেটা একটু জেনে নেওয়া দরকার, তাই না? 1 নম্বর সমস্যা, অর্থনীতি। পাকিস্তানের মানুষ এখন পেট্রোল পাচ্ছে না, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, IMF এর কাছে হাত পেতে বসে আছে। যে দেশের ট্যাঙ্কে তেল ভরার পয়সা নেই সেই দেশ নাকি কলকাতায় আসবে। 2 নম্বর সমস্যা কি? আফগানিস্তান। পশ্চিম সীমান্তে আফগানিস্তানের সাথে সক্রিয় যুদ্ধ চলছে। তেহরিকি তালেবান পাকিস্তান মানে TTP নিজের দেশের ভেতরেই হামলা করছে, নিজের পেছনে দরজায় আগুন, সামনে ভারতকে চ্যালেঞ্জ। এটাকে বলে 2 ফ্রন্টে আত্মহত্যা। 3 নম্বর সমস্যা, ঘরের শত্রু। বালুচিস্তানে বিদ্রোহ থামেনি এখনো, খাইবার পাখতুনখোয়ায় প্রতিদিন বিস্ফোরণ। নিজের দেশের মানুষই পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। যে লোকের নিজের ঘরে আগুন লেগেছে সে পাশের বাড়িতে গিয়ে মারামারি করতে যাচ্ছে। আর 4 নম্বর সমস্যা কি? আমেরিকা। ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা সাধারণত একটা মধ্যস্থতা করে। এবার আমেরিকা নিজেই অন্য একটা যুদ্ধে জড়িয়ে গেছে। পাকিস্তানের বড় দাদা এখন নিজেই ব্যস্ত, ফোনও ধরছে না। 5 নম্বর সমস্যা, চীন। পাকিস্তান ভাবছে চীন সাহায্য করবে, কিন্তু চীন এখন তাইওয়ানের দিকে মনোযোগ দিচ্ছে। সাউথ চায়না সিতে নিজেদের সমস্যা, চীন বলবে ভাই তুমি একটু নিজেই সামলাও, আমি একটু ব্যস্ত। হ্যাঁ, সব মিলিয়ে এই মুহূর্তে ভারতকে যুদ্ধের চ্যালেঞ্জ দেওয়া মানে হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ভুল। বাইরের শত্রু ঠেকানো একটা বিষয়, কিন্তু যুদ্ধের সময় সবচেয়ে বড় বিপদ আসে ভেতর থেকে। আধার, প্যান, মোবাইল, সিম সব লিংক হচ্ছে। বিদেশ থেকে টাকা আসছে কোন অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট কোন পরিচয়পত্রে, সব ট্রেসযোগ্য। অদৃশ্য থাকার সুযোগ আর নেই। সীমান্তে যুদ্ধ আর্মি লড়বে, তারা একেবারে তৈরি, সবসময়ই ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধটা লড়া হয় মাথার ভেতরে। ভয় দেখিয়ে মানুষকে দুর্বল করা, ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা, এটাই আসল হামলা। আপনার কাজ কি? সত্যিটা জানুন, শেয়ার করুন, ভুল ন্যারেটিভের মুখে তথ্যটা ছুঁড়ে দিন, কারণ একটা সচেতন মানুষ 10টা ফেক নিউজের চেয়ে বেশি শক্তিশালী। কমেন্টে বলুন, পাকিস্তানের এই হুমকি কি আপনার কাছে ভয়ের না হাসি? কমেন্টে অবশ্যই জানান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর চোখ রাখুন আমাদের চ্যানেল কৌতূহলীকে। আর যদি সত্যিই আপনার মনে হয় আমরা ভারতীয়রা পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। জয় হিন্দ।